আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা তোমাদের জন্য নতুন একটা সিরিজ নিয়ে আসতেছি। এই সিরিজে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় থেকে 10টি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর কোয়েশ্চনটা দেখো। স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। যদি স্রোত না থাকলে একজন এত বেগে সাঁতার কাটতে পারেন একজন সাঁতারু 2 কিলোমিটার/আওয়ার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে। তো জিনিসটা একটু চিত্র এঁকে আমরা ভাবি। ধরো এটা একটা নদী, কি বলছে, সাঁতারুকে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হবে। ধরো সাঁতারু এইখানে আছে এ বিন্দু, তার ঠিক বিপরীত বিন্দু এইটা বি বিন্দু, তার এইখানে যাওয়া লাগবে, এটা তার লব্ধি। আর এই বরাবর আছে নদীর বেগ। নদীর বেগ কত? নদীর বেগ 2 কিলোমিটার/আওয়ার। একটা কথা চিন্তা করো, যদি তাকে এই দিকে যেতে হয় তাহলে তো তাকে এই বরাবর এদিক বরাবর যেতে হবে। তাহলে তো দুইটা ভেক্টরের লব্ধি মাঝ বরাবর হলে এদিক বরাবর যেতে হবে তাকে। তাহলে এই দিক বরাবর হবে। আর যেহেতু নদীতে স্রোত না থাকলে যতটুকু বেগে সাঁতার কাটতে পারে, স্রোত থাকলে ঠিক ততটুকু বেগে সাঁতার কাটতে পারবে। তাইলে তার এইদিকে সাঁতারুর বেগ কত? সাঁতারুর বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, তো স্রোতের বেগ এটাকে আমরা ধরি পি, আর সাঁতারুর বেগকে ধরি কিউ। এখন হচ্ছে আসো আমরা এবার কোয়েশ্চনটা সলভ করি। চিত্রের মাধ্যমে আশা করি তোমরা বুঝছো। এবার আমরা কোয়েশ্চনটা সলভ করি। তো এখানে স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার, সাঁতারুর বেগ 4 কিলোমিটার/আওয়ার, আর যেতে হবে ঠিক বিপরীত বিন্দুতে, মানে এই বি বিন্দুতে যেতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা কিউ সাইন আলফা। এখানে পি হচ্ছে এটা, কিউ হচ্ছে এইটা। এবার মানগুলো বসায় দেব। tan 90 মান অসংজ্ঞায়িত, আমরা এটাকে 1/0 লিখতে পারি। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 4 সাইন আলফা। আমরা আলফার মানটা বের করব। আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, মানে কত ডিগ্রি কোণে থাকে, এই যে এই কোণটা আমরা বের করব। আর তার টিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, তো পি এর মান হচ্ছে 2 প্লাস 4 কস আলফা। এবার দেখো তাহলে আমাদের কি থাকবে এখান থেকে? 2 প্লাস 4 কস আলফা ইজ ইকুয়াল টু 0। তারপর আমরা লিখতে পারবো 4 cos alpha is equal to -2 cos alpha is equal to -2/4 alpha is equal to cos inverse -half। এটা আসলে আমাদের কত আসবে? এটা তারপর বসাইলে আসবে 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এই কোয়েশ্চনটা তোমরা বুঝতে পারছো। তোমরা একটু ভালো করে দেখে নাও কোয়েশ্চনটা। খুব সহজ কোয়েশ্চন ছিল। এই যে এখন যদি এই 120 ডিগ্রি কোণে সে রোয়ানা দেয়, 120 ডিগ্রি কোণে রোয়ানা দিলে সে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে। এখানে ঠিক বিপরীত বিন্দু না বলতে পারতো সোজাসুজি, বা ঠিক বিপরীত প্রান্তে, সোজাসুজি, অপর প্রান্তে, যে কোনো কিছু বলে দিতে পারে। এই তিনটা থেকে যে কোনো কিছু বলে দিলে আমরা সেম ওয়েতে কোয়েশ্চন সলভ করবো। তো চলো পরবর্তী কোয়েশ্চনে চলে যাই। এটা আশা করি এই কোয়েশ্চনে আর কোনো সমস্যা নাই। তোমরা কোয়েশ্চনটা সুন্দর করে তুলে রাখো এবং উত্তরটা তুলে রাখো, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চনটা দেখো। 2 নম্বর কোয়েশ্চনে একটা ভেক্টর দেয়া আছে
যে ভেক্টরটা একক ভেক্টর হলে এম এর মান কত। এম এর মান কত। একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা একক ভেক্টর হলে এম এর মান কত। আচ্ছা, একক ভেক্টর কাকে বলে বলো তো? যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে, যে ভেক্টরের মান একক। আচ্ছা, আমরা ভেক্টরের মান কিভাবে বের করি তা অবশ্যই জানো। ভেক্টরের মান আমরা, এই ভেক্টরটার মান আমরা কিভাবে বের করি? √m² প্লাস 0.4 স্কোয়ার। এই যে ভেক্টরটার মান একক তাকে একক ভেক্টর বলে, তাইলে এই যে ভেক্টরটার মান লিখলাম তার মানটা কত আসবে? 1 আসবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এম এর মান বের করে নিয়ে আসতে হবে। বৈপক্ষকে বর্গ করলে স্কোয়ার চলে যাবে, 0.4কে স্কোয়ার করলে আসবে আমাদের 0.16 = 1। আচ্ছা, এটা আমরা একটু ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। দেখো, (0.84) এম সমান আসবে আমাদের √0.84। এটা আসলে আমাদের আনসার। একক ভেক্টর কাকে বলে? একক ভেক্টর এর সংজ্ঞাটা তোমরা খুব মনে রাখবা, সংজ্ঞা কিন্তু আসে জ্ঞানমূলকে খুব বেশি আসে একক ভেক্টর কাকে বলে। তো এই টাইপের কোয়েশন 2 নম্বর কোয়েশনে আসতে পারে অনুধাবনমূলকে। একটা ভেক্টর দিয়ে দিবে, ভেক্টর দিয়ে একটা অজানা রাশি দিয়ে দিবে এবং বলবে এটি একক ভেক্টর হলে অজানা রাশির মান কত। আচ্ছা, এই কোয়েশনটা আমরা বুঝলাম। আমরা পরবর্তী কোয়েশনে যাই। দেখো পরবর্তী কোয়েশনে কি বলছে। 3 নম্বর কোয়েশন, এ একটা ভেক্টর দেয়া আছে, বি একটা ভেক্টর দেয়া আছে এবং দুটি ভেক্টর দেয়া আছে। বলছে এ ক্রস বি এর মান নির্ণয় করো। মান কত হবে? তা এ ক্রসের মান আমরা বের করি, ক্রস গুণন। এখানে কত আছে? 1 আছে। যে সব হচ্ছে -4, এখানে -4। আচ্ছা, একটা জিনিস আমি ভুল লিখছি সম্ভবত। আচ্ছা, এখানে আই এর সহগটা পরে দিছে, তার মানে এখানে হবে -4। আর এখানে জে এর সহগ হচ্ছে 1, কে এর সহগ দুইটাতে নাই। এটাকে এখন বিস্তার করে দাও। বিস্তার করলে এটা হচ্ছে 4, বিস্তার করলে কত আসবে? আই নিলে 0 প্লাস জে নিলে 0 আসে, এটা 0 প্লাস কে, এটা মাইনাস হবে, সমস্যা নেই, প্লাস মাইনাস শূন্য হবে জন্য আমি প্লাস দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর কে নিলে তোমার আসবে 8 মাইনাস প্লাস প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে, -16। তাহলে এখান থেকে আমাদের আসছে কত? আসছে আমার আসবে -8k। কিন্তু বলছে এটা হচ্ছে এ ক্রস বি এর মান, বাট এখানে বলছে যে মান বের করার কথা। তো আমরা মান কিভাবে বের করি? মান আমরা বের করি, আমরা ভেক্টরটাকে কি মডুলাসের ভিতরে ঢুকিয়ে দিই, আর এখানে আমরা লিখবো যে √, তার সহগটাকে আমরা কি করব? বর্গ করে দিব। তাহলে আসলে আমাদের আনসার আসবে 8। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ক্রস গুণন, ডট গুণন এগুলো সহজ, এগুলা নিয়ে আর বিস্তারিত বলতে চাই না, তোমরা এইগুলা পারো, জাস্ট অঙ্কটা তোমাদের জন্য করে দিলাম। এবার আমরা পরবর্তী কোয়েশ্চনে যাই। এটা খুব মজার একটা কোয়েশ্চন। নলরুড আর ঠেলার চেয়ে টানা সহজ। এটা কিন্তু অনুধাবনে খুব আসে, কিন্তু এটা একটা কোয়েশ্চন, একটা গাণিতিক সমস্যা দিয়ে দিছে এখানে। বলছে একটি লন রুলার টানা ও টেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় ওজন টেলা অপেক্ষা কত কম হবে? আচ্ছা, তো এটা আমরা সলভ করি এখন। দেখো, আমরা প্রথম দেখি টানার সময় ওজন কত হবে। টানার সময় ওজন আমরা কি করি? যখন টানা হয় তখন W - F sin θ, এখানে থিটার মান কত? 30 ডিগ্রি, আমরা 30 বসায় দিলাম। এরপরে হচ্ছে ঠেলার সময় ওজন, ঠেলার সময় কতটুকু ওজন আমরা অনুভব করব। ঠেলার সময় W + F sin θ, এখানে থিটার মান হচ্ছে
30 ডিগ্রি। এখন দেখো, এখন কি বলছে, টানার সময় ওজন টেলা অপেক্ষা কত হবে? টেলা অপেক্ষা কত হবে? তাহলে টানার সময় ওজন আমরা কোনটা থেকে, আমরা টেলা থেকে টানারটা বিয়োগ দিয়ে দিব। তাইলে যে আমরা টানার সময় কত বেশি হবে, আমরা এই যে ঠেলার থেকে টানারটা বিয়োগ দিয়ে দিব। তাহলে ডাব্লিউ প্লাস এফ সাইন 30 মাইনাস ডাব্লিউ মাইনাস এফ সাইন 30, ডাব্লিউ প্লাস এফ সাইন 30 মাইনাস ডাব্লিউ প্লাস এফ সাইন 30। তাহলে এখানে আমার কত আসবে? ডাব্লিউ ডাব্লিউ কাটা চলে যাবে, আমার থাকবে 2f সাইন 30। এখন মান বসাই দেয়, এফ এর মান কত? এর মান হচ্ছে 20 নিউটন। আমরা 20 নিউটনটা বসাই দেব, 2 × 20, আর সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে এখানে আমার আনসার আসবে 20 নিউটন। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই কোয়েশনটা আশা করি তোমরা সবাই বুঝছো। আর নর্মাল টেলার চেয়ে টানা সহজ। এটা অনুধাবনের জন্য খুব ভালো করে শিখবা, আর এই কোয়েশনটা একটু মনোযোগ দিয়ে দেখবা। এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা এবার পরবর্তী কোয়েশনে যাই। লন রোলার টেলার চেয়ে টানা সহজ। আমরা 5 নম্বর কোয়েশনে চলে এসেছি। 5 নম্বর কোয়েশনে দেখো, একটা ভেক্টর আর একটা ভেক্টর দ্বয়ের লব্ধি, দুইটা ভেক্টর দেওয়া আছে, বলছে ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। লব্ধি ভেক্টরের সমান্তরাল, তাইলে প্রথম কাজ আমাদের কি? লব্ধি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, তার লব্ধি ভেক্টর নির্ণয় করতে হবে। যেহেতু এখানে কোনো কোণ দেওয়া নেই, তাহলে আমরা কি, আমরা লব্ধি ভেক্টর মানে কি, আমরা দুইটা ভেক্টর যোগ করে দিব। তাহলে এই দুইটা লব্ধি ভেক্টর কি হবে? এই দুইটা লব্ধি ভেক্টর আমরা দুইটা আর, যেহেতু আমরা বড় আর ধরলাম, লব্ধি ভেক্টর কি, এই দুইটা যেহেতু কোণ দেওয়া নেই, জাস্ট আমরা দুইটা ভেক্টর কি করব? যোগ করে দিব। তাহলে এখানে 2a আছে, এখানে i আছে, তাইলে হবে 3i ক্যাপ। এখানে 4j ক্যাপ আছে, এখানে 2j ক্যাপ আছে, তাহলে আমাদের হবে 6j ক্যাপ। এখানে -5 আছে, এখানে +3 আছে, তাহলে -5 আর +3 কত হবে? -2k ক্যাপ। এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। এখন হচ্ছে এর সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর, তো এর সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা, সমান্তরাল মানে কোনো কিছু না, ধরো এই একটা ভেক্টর আছে, তার সমান্তরাল আর একটা ভেক্টর। তাহলে জাস্ট সমান্তরাল মানে কি, মান সমান থাকবে এবং একই দিকও একই থাকবে। আর আমরা কি করব? একক ভেক্টর নির্ণয় করব। তো একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব? আমরা একক ভেক্টর সংখ্যা কি জানি? যে ভেক্টর মান 1 একক তাকে একক ভেক্টর বলে। আবার কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায়, কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায়, সেটাই একক ভেক্টর। তো চলো আমরা, এটা হচ্ছে এই ভেক্টরকে তার মান দ্বারা আমরা ভাগ করি। তাহলে ভেক্টর নিচে তার মান, তো আমরা মান কিভাবে বের করি? আমরা সবগুলাকে কি করি? বর্গ করি, +6² +। এখন দেখো এখান থেকে আমাদের কি আসে? এখানে আসবে 9, 34, 34 আর 9 হচ্ছে তোমার 45, 49, তাহলে নিচে তা আসবে 7, √14 হচ্ছে 7, আর উপরে যা আছে তাই থাকবে। এইটা হচ্ছে আমাদের আনসার। দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এইটা। এই কোয়েশনটা একটু সহজ, বাট প্রশ্ন দেখে তোমরা ভয় পেও না, এটা খুব সহজ অঙ্ক। জাস্ট বলছে কি, দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইয়ের লব্ধি, যদি কোণ দেওয়া না থাকে আমরা কি করি? লব্ধি জাস্ট দুইটা ভেক্টর আমরা যোগ করে দেবো, সমস্যা নাই। তারপর ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে একক ভেক্টর। আমাদের এই কাজ শেষ, আমরা পরবর্তী কোয়েশ্চনে যাই। দেখো দেওয়া আছে দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মনে করছে মধ্যবর্তী কোণ। তো আমরা ডিরেক্ট সূত্র, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র তোমরা জানো, কি জানি? cos θ = দুইটা ভেক্টরের ডট গুণফল ভাগ দুইটা ভেক্টরের মান। তো চলো আমরা করি। এ ভেক্টর কত দেওয়া আছে? 2i + 2j ক্যাপ - k ক্যাপ
এখানে আছে 6i মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা, তো এই দুইটা আছে, এই দুইটা ডট গুণন হবে, আর নিচের দুইটা ভেক্টরের মান আছে। তো আমরা মান কিভাবে বের করি? আমরা মান 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার ইন্টু বি এর মান, তো এখানে কত আছে 6 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা, ক্যালকুলেশন করে দাও, এটা ডট গুণন করো, 6 দুগুণে 12, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, 3 দুগুণে 6 মাইনাস 2, নিচে এখানে আসবে তোমার 4 8 9, 9কে রুট ওভার করলে 3 আসে, ইন্টু এখানে আছে 34 আর 9 হচ্ছে এখানে আসবে 7। দেখো এরপর কত আসে আমাদের এইখানে, 12 থেকে 8 চলে গেলে হচ্ছে 4 আর 3 7 21। আচ্ছা, তো আমাদের আসছে cos θ ইজ ইকুয়াল টু, এটাকে ভাগ করলে আমাদের আসবে 0.19047। ক্যালকুলেটার দিলে তো আসে। তারপর আমরা টিটার মান cos ইনভার্স 0.19047, এটা দিলে আমাদের আনসার চলে আসবে 79 ডিগ্রি। ক্যালকুলেটার বসাইলে 79 ডিগ্রি চলে আসবে। এটা সহজ, এর জন্য তাড়াতাড়ি করে দিছি, জাস্ট সূত্র বসাই দিই, ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। আমরা পরবর্তী কোয়েশ্চনে যাই। আচ্ছা, 7 নম্বর কোয়েশ্চন দেখো, বলছে এম এর মান কত হলে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর পরস্পর লম্ব হবে। তো আমরা সবাই জানি, যদি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয় তাহলে ভেক্টর দুইটা লম্ব হবে। তো চলো আমরা ডট গুণফল বের করে দেখি। আমরা এখানে যে এম অজানা রাশি আছে, এই এম এর মান বের করতে হবে। তো আমাদের এই দুইটা এটা সমানে 0। তো চলো আমরা ডট গুণফল করে ফেলি। ডট গুণফল 2m প্লাস 6 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তারপর আমাদের কত আসবে এখানে আমরা পাবো 2m ইজ ইকুয়াল টু মাইনাস 2, পাশে গেলে চলে গেলে 2 আসবে, m ইজ ইকুয়াল টু 1 পাবো। m ইজ ইকুয়াল টু 1 পাবো। m এর মান 1 যদি হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। এটা খুব সহজ। আর এই টাইপের কোয়েশ্চেন কিন্তু খুব বেশি বোর্ডে আসে। এই টাইপের কোয়েশ্চেন খুব বেশি বোর্ডে আসে। তোমরা বিভিন্ন বোর্ডের বিগত সালের কোয়েশ্চেনগুলো দেখলে, যদি দেখো তাহলে দেখবা আমাদের ক নম্বরে এই টাইপের কোয়েশ্চেন খুব আসে। পরবর্তী কোয়েশ্চনটা দেখো, যে পরস্পর লম্ব হবে অথবা পরস্পর সমান্তরাল হবে, এই দুইটার মধ্যে একটা আসেই, প্রত্যেক বছর আসে। দেখো এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে পরস্পর সমান্তরাল হলে এম এর মান কত হবে। এই ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো আমরা চলো ক্রস গুণফল বের করে দেখি কত আসে। তোমরা নিজেরাও করার চেষ্টা করো। আমরা ক্রস গুণফলটা বের করে দেখি কত আসে তোমার। এখানে 2, এখানে 10, m -5, এখানে -3, -15। এটাকে জাস্ট বিস্তার করে দিই আমরা। আইকে ধরলে -15m -15, তারপর আমরা -j -30 +30 প্লাস কে ক্যাপ আমার আসবে -10, 5 দুগুণে 10, -10m। তো এটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের কাছে থাকবে আই ক্যাপ -15m -15, এটা 0 হয়ে যাবে, প্লাস কে ক্যাপ -10m। আচ্ছা, এখন আমরা আই, জে এবং কে এর সহগের সাথে তুলনা করে আমরা কি পাবো? তুলনা করে আমরা উত্তর পেয়ে যাব
এই দুইটা যে কোনো একটা সমাধান করলে আমাদের উত্তর চলে আসবে। তো আমি আর লিখতেছি না, তোমরা লিখতে পারো আগে যে কে সহগের সাথে তুলনা করে পাই। তুমি লিখতে পারো 15m মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো মাইনাস 15m ইজ ইকুয়াল টু 15, তারপর m ইজ ইকুয়াল টু -1। তোমরা এইটাও সমাধান করতে পারো, -10 ইজ ইকুয়াল টু 10m ইজ ইকুয়াল টু 0। এরপরে পাবো আমরা -10m ইজ ইকুয়াল টু 10, m ইজ ইকুয়াল টু পাবো -1। তাহলে m এর মান যদি -1 হয় তাহলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। ভেক্টর দুইটা পরস্পর, যে দুইটা ভেক্টর পি ও কিউ দেওয়া আছে, যদি m এর মান কত হয় -1 হয় তাহলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। এই দুইটা টাইপ পরস্পর লম্ব হবে অথবা পরস্পর সমান্তরাল হবে। এই দুইটা টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে, এটা হচ্ছে 100% গ্যারান্টি, এখান থেকে আসবেই কোয়েশ্চেন। তোমরা এই দুইটা টাইপ মনে রাখবা, মাথায় রাখবা, তাহলে কিন্তু পরীক্ষার হলে আবার গুলাই ফেলো না। সমান্তরাল বললে ডট গুণফল দিয়ে আনসার বের করে দিয়ে আসো না, আবার লম্ব বললে ক্রস গুণফল দিয়ে আনসার বের করে দিয়ে আসবা না। এই দুইটা মাথায় রাখবা, তাহলে কিন্তু কাজে লাগবে, পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে। তোমরা এই দুইটা কোয়েশ্চেন মাথায় রেখো। কি এতক্ষণ তোমরা ধৈর্য ধরে থাকতে পারতেছো না? ধৈর্য শেষ? ধৈর্য যদি শেষ হয়ে যায় তাইলে কিন্তু হবে না। তোমাদের অনেক ধৈর্যশীল হতে হবে, তাহলেই কেবল এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা। আচ্ছা, আমরা পরবর্তী কোয়েশ্চেন 9 নম্বর কোয়েশ্চেন, আমরা 8টা কোয়েশ্চেন অলরেডি সলভ করে ফেলেছি। আমরা 9 নম্বর কোয়েশ্চেনটা এখন সলভ করব। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এবং বলছে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশিত হলে, সন্নিহিত বাহু নির্দেশিত হলে সামান্তরিকের ক্ষেত্রফল। যদি বাহু নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল হবে আমাদের দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। তো আমাদের কাজ কি? আমাদের কাজ প্রথমে আমরা ক্রস গুণফলটা বের করে নিব, তারপর এর মান বের করব। এটাই হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। তো চলো আমরা ক্রস গুণফল বের করি আগে। লেখা অনেক খারাপ, লেখা বোঝা যাচ্ছে? ইনশাল্লাহ বোঝা যাচ্ছে। আসলে লিখতে অনেক কষ্ট হচ্ছে, এর জন্য লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে। সমস্যা নাই, লেখা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে আই এর সহগ হচ্ছে 4, এখানে আই এর সহগ নাই 0, এখানে জে এর সহগ হচ্ছে 3, এখানে জে এর সহগ হচ্ছে -2, এখানে কে এর সহগ নাই 0, এখানে কে এর সহগ হচ্ছে 5। এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করে দেব। ক্যালকুলেশন করে দিলে আমাদের চলে আসবে আই 3 5 15 -0 মাইনাস জে ক্যাপ, আর আছে 4 5 20 -0 প্লাস কে ক্যাপ হচ্ছে তোমার এই সারি বাদ -8 -0। তারপরে দেখো কত আসে আমার 15i -20 জে -8 কে ক্যাপ। আচ্ছা, এটা আমরা পাইলাম। এটা ক্রস গুণফল বের করলাম। তারপর কি বলছে? ক্রস গুণফলের মান, এটাই আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। তো এই মানটা আমাদের কত আসবে? √15² প্লাস -20² প্লাস -8²। আচ্ছা, এটা আমার এখানে বের করা আছে, তোমরা ক্যালকুলেটর বসে বের করলে আনসার চলে আসবে। এটার 26.25 বর্গ একক। এখানে মিটার কোনো কিছু বলে না, এর জন্য আমরা বর্গ একক লিখছি। আচ্ছা, এটা তোমরা বুঝে গেছো। জাস্ট ক্রস গুণফল আমরা অনেকবার দেখছি, আর জাস্ট এই সূত্রেরই খেলা। আমরা পরবর্তী কোয়েশ্চন দেখি। পরবর্তী কোয়েশ্চন সেম। দুইটা ভেক্টর দেওয়া আছে এবং ওই ভেক্টর দ্বারা সামান্তরিকের দুটি কর্ণ। এবার বলছে কর্ণ। তো কর্ণ বললে আমাদের সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এই দুইটা ভেক্টরের, যে দুইটা ভেক্টর দেওয়া আছে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। তো প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ হচ্ছে ক্রস গুণফল বের করে নেওয়া। তো আমরা বের করি, চলো। আমি এত দ্রুত পড়াচ্ছি, এত তাড়াতাড়ি পড়াচ্ছি, তো তাহলে যদি তোমরা ধৈর্য হারা হয়ে যাও তাহলে হবে না। এত দ্রুত পড়ায় না। আর তাও যদি আমাদের কথা স্লো হয়, স্লো মনে করো, তাহলে কিন্তু ইউটিউবে প্লেব্যাক স্পিডটা বাড়াই দিবা, তাহলে সমস্যা হবে না। আর কম সময়ের মধ্যে তোমরা ভিডিও শেষ করতে পারবা। এখানে আই এর সহগ হচ্ছে 3, এখানে আই এর সহগ হচ্ছে 5, এখানে জে এর সহগ হচ্ছে 5, এখানে জে এর সহগ হচ্ছে 3, এখানে দুইটার কে এর সহগ নাই।
এটাকে বিস্তার করলে চলে আসবে, দেখো এটা 0 চলে আসবে, i ক্যাপ 0 0 মাইনাস 0 মাইনাস জে, এর ক্ষেত্রে চলে আসবে এটা বাদ এই সারি বাদ 0 মাইনাস 0 প্লাস কে ক্যাপ এই সারি বাদ 15 মাইনাস 5 5 25। আচ্ছা তাহলে আমাদের জাস্ট এইটা থাকবে মাইনাস 10k। তো এটার মান কত আসবে? এটার মান আসবে এটার মানটা যদি আমরা বের করে নিই তাহলে আসবে মাইনাস 10 স্কোয়ার 100। তো মানটা আমরা এখানে বসাই দিই 100। আমাদের আনসার আসবে আচ্ছা একটা জিনিস আমি মনে হয় ভুল করছি এখানে, এটা হবে 9, 9 মাইনাস 25, তাহলে আমাদের এটা হবে 16। তো এটা হবে 16 স্কোয়ার, 16 স্কোয়ার হবে, 16 স্কোয়ার হলে আমাদের এখানে আসবে 16, এটা 16 8 বর্গ একক। আচ্ছা এখানে একটু আমি ভুল করে ফেলছিলাম, 9 হবে 9 মাইনাস 5 5 25, আর এটা হবে 16, আমাদের 16 থেকে 8 বর্গ একক। আচ্ছা একটু দ্রুত বলার জন্য একটু সমস্যা হয়ে গেছে, সমস্যা নাই, এখন ঠিক আছে। আমাদের আনসার হবে 8 বর্গ একক। যদি সামান্তরিকের কর্ণ তাহলে তখন আমাদের সূত্র কি, হাফ ইন্টু দুইটা ভেক্টরের কস, দুইটা ভেক্টরের কস গুণফলের মান। আর যদি বাহু নির্দেশ করে তাহলে জাস্ট কস গুণফলের মান। আশা করি তোমরা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তারা অনেক কিছু শিখতে পেরেছো। আর এই কোয়েশনগুলো তোমরা খাতায় তুলে রেখে দিবে এবং পরীক্ষার আগে দেখে যাওয়া। আমি প্রত্যেকটা টপিক থেকে কোয়েশন নিয়ে আসার চেষ্টা করেছি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিও দেখে আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছো। আর পরবর্তী অধ্যায়ের এইভাবেই আমরা ভিডিও নিয়ে আসবো, 10টি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা প্রত্যেক অধ্যায়ের থেকে এইভাবে সলভ করে সমাধান করে দিব। আর তোমরা আমাদের সাথেই থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।